সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারোয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর নতুন লেকচারে আপনাদের স্বাগতম। আজকের লেকচার 38, যেখানে টপিক হলো অ্যানালাইসিস অফ এসি সার্কিট কন্টেইনিং অনলি ক্যাপাসিটর ইউজিং জে অপারেটর। তাহলে কোনো একটি এসি সার্কিটে শুধুমাত্র ক্যাপাসিটর ব্যবহার করে তার বিশ্লেষণ কেমন হবে তা নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং কারেন্ট ভোল্টেজের যে রিলেশন সেগুলো আমরা জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। লেট দ্য অল্টারনেটিং ইএমএফ রিপ্রেজেন্টেড বাই ইকুয়েশন ইএমএফ ইকুয়াল টু ইম্যাক্স ই টু দি পাওয়ার জি ওমেগা টি। ইএমএফ হবে, অর্থাৎ কোনো একটা সার্কিট ক্যাপাসিটর সার্কিটে যখন এসি উৎসের সাথে সংযোগ করা হয় তখন তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট প্রবাহ হয় এক প্রান্ত দিয়ে, অপর প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে। সো এক্ষেত্রে যে ইএমএফ হবে সেই ক্যাপাসিটরের ইএমএফ ই ম্যাক্স ই টু দি পাওয়ার জি ওমেগা টি। 1 নম্বর সমীকরণ। বি অ্যাপ্লাইড অ্যাক্রস এ পোর্ট ক্যাপাসিটর হোয়ার ই ম্যাক্স দ্য পিক, অর্থাৎ এই এসি সার্কিটে একটা নিম্নমানের ক্যাপাসিটর অ্যাক্রসে প্যারালালে সংযোগ করলাম, যেখানে ই ম্যাক্স হলো সর্বোচ্চ কারেন্ট ইএমএফ অথবা পিক ভ্যালু অথবা অ্যামপ্লিটিউড ভ্যালু। সো ই ম্যাক্স দ্বারা আমি ডিনোট করলাম ই ম্যাক্স ইজ দ্য পিক ভ্যালু অর অ্যামপ্লিটিউড ভ্যালু অফ অল্টারনেটিং ইএমএফ। ইএমএফের সর্বোচ্চ মান অ্যাকচুয়াল ডিনোটেড বাই ই ম্যাক্স অ্যান্ড ওমেগা টি বি ইটস ফেজ অ্যাট টাইম টি। টি হিসাবে সময়ের সাথে ওমেগা টি হলো তার ফেজ। হোয়েন, যখন কারেন্ট ফ্লো ইন দ্য সার্কিটে কারেন্ট ফ্লো হয়, দ্য ক্যাপাসিটর স্টার্টস চার্জিং। প্রথম অবস্থায় প্রথম সাইকেলে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে। এসি সাইকেলে 2টি সাইকেল থাকে, একটি পজিটিভ হাফ সাইকেল, অন্যটি নেগেটিভ অর্ধ সাইকেল। প্রথম অর্ধ সাইকেলে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে। লেট অ্যাট অ্যানি ইনস্ট্যান্ট অফ টাইম টি, যে কোনো তাৎক্ষণিক সময়ের সাপেক্ষে দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর বি কিউ। যে কোনো সময়ের সাপেক্ষে মনে করি ক্যাপাসিটরে একটা চার্জ সঞ্চিত হলো, যা হলো স্মল কিউ। অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্ট অ্যাক্রস দ্য প্লেটস, অর্থাৎ ক্যাপাসিটরের যে 2টা প্লেট থাকে পজিটিভ নেগেটিভ, সেই 2টা প্লেটের প্যারালালে বা আড়াআড়িতে যে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ পার্থক্যের সৃষ্টি হয় তাকে ইএমএফ দ্বারা প্রকাশ করা হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই সি। আর আমরা খুবই বেসিক ক্যাপাসিটরের বেসিক ল থেকেও জানি ভি ইকুয়াল টু কিউ বাই সি বা কিউ ইকুয়াল টু সিভি, তাই না? তো যেক্ষেত্রে ওখানে যে ভি ব্যবহার হতো সেই ভিটাই এখানে ই হিসাবে ব্যবহার হচ্ছে, কারণ ভি দ্বারা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যকে প্রকাশ করা হতো। সেক্ষেত্রে এখানে ইএমএফ, কারণ সেই ক্যাপাসিটরও তো কিছু একটা ভোল্টেজ সঞ্চয় করছে, তাই না? সো যেহেতু সঞ্চিত ভোল্টেজ আর জেনারেটেড ইএমএফ প্রায় একই কথা, এজন্য আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, তো একে 2 নম্বর সমীকরণ ধরলাম, কিউ রাখলাম, সিকে ই এর সাথে গুণ হয়ে করে দিলাম আড়াআড়ি গুণ, তাহলে কিউ ইকুয়াল টু ইসি। একে 3 নম্বর সমীকরণ ধরলাম। এখন লক্ষ্য করেন 1 নম্বর সমীকরণে যে ই এর মান আছে না, ই এর জায়গায় এই আমরা মানটা বসাই দেব। ওকে, তাহলে এর জায়গায় মান বসাই দিলে কিউ বাই সি ভাগ আকারে ছিল, এইদিকে পার করে দিলে গুণ হয়ে যাবে। 4 নম্বর সমীকরণ, কারেন্ট আই ইন দ্য সার্কিট অ্যাট টাইম টি। যখন সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় টি সময়ের সাপেক্ষে, তাহলে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র চার্জ সঞ্চিত হয়, সো আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। ওকে, আমরাও জানি কারেন্টের বেসিক ফর্মুলা থেকে যে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় সেটা কি ইলেকট্রিক কারেন্ট। সো ইলেকট্রিক কারেন্ট আই ইকুয়াল টু ক্ষুদ্র সময়ের সাপেক্ষে ক্ষুদ্র চার্জ, সো ডি কিউ বাই ডিটি, 5 নম্বর ইকুয়েশন।
এবার এই যে 4 নাম্বার ইকুয়েশন এবং 5 নাম্বার ইকুয়েশনের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছেন, সেটা কি? 4 নাম্বার ব্যবহার করে 5 নাম্বারে একটা আমরা মান বসাই দিব। কেন? এই যে চার্জ আছে না, চার্জের মানটাই 4 নাম্বার সমীকরণে চার্জের মান 5 নাম্বারে বসাই দিলে এটা লেখা যায়, তাই না? এই যে কিউ এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে এটা লেখা যায় না, d/dt। ওকে, থাকলো। এবার কনস্ট্যান্ট মানগুলোকে বাইরে নিয়ে আসলাম, ম্যাক্সিমাম ইএমএফ আর ক্যাপাসিট্যান্স বাইরে থাকলো, d/dt e⁻j⍵t। I equal to E max C e⁻j⍵t ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x, আর বাকি যেটা থাকে পাওয়ার আকারে সেটা কি গুণ হয়ে যায়, তাই না? সো e⁻x থাকলে e⁻xই হতো, বাট আছে কি e⁻x, তাই x, বাট x কি x না, তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? a। সব বুঝতে পারেননি, তাই না? আপনাদের যাদের সমস্যা আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে, তারা ম্যাথ 1 ম্যাথ 2তে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর যদি না পারেন তাহলে তো বিপদ। সো বিপদ থাকলে তো বিপদ রে ভাইয়া। আচ্ছা, এর ডিফারেন্সিয়েশন কি e⁻x, বাট আছে কি d/dx e⁻x, তাই না? তো e⁻x এর ডিফারেন্সিয়েশন কি? এই যে e⁻ax ইন্টু যেটা এটুকু টোটালটা কি x না, তাহলে তার আবার ডিফারেন্সিয়েশন, তাহলে e⁻ax আর d/dx ax, এ হলো কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান বাইরে থাকলো, d/dx x e⁻ax ইন্টু a ইন্টু d/dx x এর d/dx x এর কি অন্তরীকরণ কি 1। সো আমরা কি বলতে পারি a⁻x, সেটাই করছি, ঠিক আছে? তো এখানে a এর জায়গায় আছে j⍵, তাই j⍵ লেখা হয়েছে। জাস্ট থিঙ্ক ইট। সো I equal to এই যে যেটাকে বাইরে রাখলাম, একসাথে E max যে ওমেগা সি রাখলাম e⁻j⍵t, ঠিক আছে? পরের লাইন, এখানে কি আছে ওমেগা সি গুণ আছে, আমি যদি E max বাই 1/ωc লিখি একই কথা, তাহলে ওমেগা সি গুণ হয়ে গেলে কি E max এর সাথে গুণ হবে, মানে আগের লাইনে ফিরে যাওয়া যায়। এটা লেখার মূল কারণ হলো 1/ωc সমান ওমেগা মানে কি টয়েস পাই f, 2π হলো কোনিক রিলেশন, f হলো সাপ্লাই ফ্রিকোয়েন্সি, c হলো ক্যাপাসিট্যান্স। এই যে 1/2πfc-কে xc-তে xc বলা যায়, আর xc-কে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, কারণ c এর একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। একে যদি আমরা ওহমের সূত্র ব্যবহার করি তাহলে নট অ্যাপ্লিকেবল, কারণ ওহমের সূত্রতে ওমেগা ফরম্যাটে এককে বাধা নিয়ে আসতে হবে, বাট সি ক্যাপাসিট্যান্সের বাধা ফ্যারাড বা মাইক্রোফ্যারাডে আছে। তো আমাকে কিসে নিতে হবে? ওহম বা ওমেগা ফরম্যাটে। তাহলে আমি কি বলতে পারি 1/2πfc সমান xc বলতে পারি, কারণ xcর একক হলো ওহম বা ওমেগা। ওকে, তাহলে এবার আমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কিসের? ওহমস লতে অ্যাপ্লাই করতে পারবো। ক্যাপাসিট্যান্সকে xc ফরম্যাটে নিলে এবার ওহমের সূত্রতে ব্যবহার করতে পারবো। তো I equal to j E max by xc e⁻j⍵t, E max by xc কে বলা হয় I max, কারণ I equal to কি v by r। তো এখানে r মানে কি xc, কারণ xc এর একক ওহম। 6 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা I max সমান কি জানি? I max সমান E max by xc। 7 নম্বর সমীকরণ ধরলাম। 7 নম্বর সমীকরণকে এভাবে ব্যাখ্যা করা যায় যে I max is called পিক ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে অল্টারনেটিং কারেন্টের সর্বোচ্চ মানই হলো I max, যা হলো E max বা xc থেকে পেয়ে থাকে। নাও J সমান
রিমোভিয়াস থিওরেম বাই অ্যাকর্ডিং টু রিমোভিয়াস থিওরেম, এই থিওরেম থেকে আমরা জানি যে জে সমান cos 90 প্লাস জে সাইন 90। আমরা যখন ইন্ডাক্টর নিয়ে পড়াশোনা করছিলাম প্রিভিয়াস লেকচারে, তখন এখানে মাইনাস ছিল, মাইনাস জে, এই জন্য কি cos 90 মাইনাস জে সাইন 90 ছিল, বাট এখানে আছে কি শুধু জে, তাই cos 90 প্লাস জে 90 সাইন 90। এখন cos 90-কে π/2 বলা যায়, ওকে। এবার cos থিটা প্লাস জে সাইন থিটা, এই রিমোভিয়াস থিওরেম সমান বলা যায় যে e টু দি পাওয়ার জে থিটা। তো থিটার জায়গায় π/2 আছে, সো মান বসাই দিলাম e টু দি পাওয়ার জে π/2। লক্ষ্য করেন 6 নম্বর সমীকরণে এখানে জে আছে না, এই জে এর মানটা, এই যে এখান থেকে যে জে পাইলাম সে জে এর মানটা বসাই দিব 6 নম্বর সমীকরণে। তাহলে কি হয়, মান বসাই দিলে আই ম্যাক্স বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার যেটা, ই টু দি পাওয়ার এটা আর এটা কি আছে, গুণ আকারে আছে, তো পাওয়ার কি হবে, যোগ হবে, যে কমন এলাম ওমেগা টি প্লাস π/2। ক্লিয়ার? এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা জানি কি ইকুয়াল টু ই ম্যাক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর 9 নম্বর সমীকরণে পাইছি কি আই ইকুয়াল টু আই ম্যাক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস π/2। লক্ষ্য করেন ই টু দি পাওয়ার জে ওমেগা টি অর্থাৎ ভোল্টেজ বা ইএমএফ এর কোনো ফেজের কোণ পরে কোনো কোণ আছে না, তাহলে সে যখন 0 ডিগ্রি থেকে শুরু হবে তার আগেই প্লাস π/2, মানে তার আগেই কারেন্ট অলরেডি চলা শুরু করে ফেলেছে। কত দূর আগে, π/2 বা 90 ডিগ্রি কৌণিক ব্যবধান আগেই, ইএমএফ এর 90 ডিগ্রি কৌণিক ব্যবধান পূর্বেই কারেন্ট চলাচল অলরেডি শুরু করে ফেলেছে। তাহলে এখন আমি 1 নম্বর সমীকরণ আর 9 নম্বর সমীকরণকে কম্পেয়ার করলে কি বলতে পারি, on comparing 1 and 9 it is clear that alternating current leads alternating EMF by π/2। alternating EMF থেকে কারেন্ট 90 ডিগ্রি কৌণিক ব্যবধানে এগিয়ে থাকে, লিড করে in an AC circuit containing capacitor only। তাহলে একটি ক্যাপাসিটিভ অল্টারনেটিং সার্কিটে বা এসি সার্কিটে ভোল্টেজ থেকে কারেন্ট কি 90 ডিগ্রিতে এগিয়ে থাকে, এই জিনিসটা আমরা জানলাম, তাই না? এখন ফ্রম 7 নম্বর ইকুয়েশন থেকে আমরা যে আই ম্যাক্স সমান ইএম বাই এক্সি বলছিলাম, তো সেই এক্সি এর এখন গুণাগুণ এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ গুণকীর্তন করা হয়েছে। কি গুণকীর্তন? এক্সিকে বলা হচ্ছে হেয়ার এক্সি ইজ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই এ ক্যাপাসিটর টু দ্য ফ্লো অফ এসি এসআই ইউনিট ওহম। যা আমি অলরেডি আগে আলোচনা করছি। সি হলো ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, বাট আমার এক্সিতে নিয়ে আসার মূল কারণ হলো ওহমে কনভার্ট করা। তো ওহমে নিতে হলে এক্সি সমান 1/2π/fc, ঠিক আছে? তো তাহলে সিটা কনভার্ট হয়ে যাবে কিসে, ওহমে। তো সেটাই বলছে যে দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই এ ক্যাপাসিটর, একটি ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স দ্বারা অফার করা হচ্ছে টু দ্য ফ্লো অফ এসিতে যখন ফ্লো করা হয় তখনই সেটা এক্সি হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এর এসআই ইউনিট হলো ওহম। এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। একে গ্রাফ আকারে লিখলে কি হবে, লক্ষ্য করেন এটা হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে অবস্থান করছে কে, ইএমএফ। এটা হলো কি পাই, এটা কি 3π/2, আর এটা কি 2π। তো এই কৌণিক ব্যবধানে যখন ভোল্টেজ শুরু হয়েছে তার 90 ডিগ্রি আগে থেকেই মানে কি কারেন্ট চলাচল শুরু করে ফেলেছে। তাহলে 90 ডিগ্রি কৌণিক ব্যবধান আগেই কি হবে, কারেন্ট অলরেডি চলাচল শুরু করে ফেলার কারণে কারেন্ট এই অবস্থান থেকে ফেজ ডিফারেন্স কত 90 ডিগ্রি অলরেডি শুরু হবে।
সো যেহেতু কারেন্টের অ্যামপ্লিটিউড ভোল্টেজ থেকে কি তুলনামূলক ছোট হয়ে থাকে, তাহলে এটা হলো কারেন্ট আর এটা হলো ভোল্টেজের ওয়েভ। ওকে, এই ডটেড করা লাইনটা হলো কারেন্ট আর এই যে ব্লককৃত লাইনটি হলো ইএমএফ এর। সো এটাই হলো ক্যাপাসিট্যান্স ব্যবহার করার কারণে কারেন্ট এগিয়ে থাকবে 90 ডিগ্রি কৌণিক ব্যবধানে ভোল্টেজ থেকে। ওকে, এর ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন? এক্স অক্ষ বরাবর রিয়াল অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি অ্যাক্সিস। ভোল্টেজ কি একটা নির্দিষ্ট কৌণিক ব্যবধানে রাখলাম ইম্যাক্স, যার তাৎক্ষণিক মান ই। এবার সে যেহেতু 90 ডিগ্রি আগে থেকে অলরেডি কারেন্ট শুরু হয়ে গেছে, তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কৌণিক ব্যবধানে আইম্যাক্স শুরু হয়ে গেছে। আইম্যাক্সের তাৎক্ষণিক মান আই। এখন ইম্যাক্স আর আইম্যাক্সের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, বাট আই 90 ডিগ্রি পজিটিভ আর ই হলো কি তার বিহাইন্ড ল্যাগ ইম্যাক্স। কার? আইম্যাক্সের। আর ইম্যাক্সের ফেজ কত? রিয়াল অ্যাক্সিস থেকে ওমেগা ঠিক ফেজ সময় সাপেক্ষে। ওকে, এবার একটা কোশ্চিন হতে পারে যে এক্সপ্লেন হয় ক্যাপাসিটর ব্লকস ডিসি বাট অ্যালাউ এসি টু পাস। ক্যাপাসিটর কেন এই যে অল্টারনেটিং সার্কিটে বা এসি সার্কিটে এসিকে পাস করে বা ডিসিকে ব্লক করে ফেলে, এটা আমাদের আলোচ্য বিষয়। বা এখানে লেখা থাকতে পারে ব্লকের জায়গায় ওপেন সার্কিটও লেখা থাকতে পারে। ঠিক আছে, তো লক্ষ্য করেন দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অফ এ ক্যাপাসিটর ইজ গিভেন বাই এক্স ইকুয়াল টু 1/2 পাই এফ সি। ইন কেস অফ ডিসি ফ্রিকোয়েন্সি ইজ 0। ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সির মান কত হয়? 0, কারণ ডিসি ফ্লো হয় এই যে সোজা নির্দিষ্ট একটা অ্যাম্প্লিটিউডে সোজা ফ্লো হয়। এটা কিন্তু এসির মতো এই ওয়েভ আকারে সঞ্চালিত হয় না। দিস ইজ ডিসি অ্যান্ড দিস ইজ এসি। তো ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি নাই, মানে কোনো পরিবর্তনশীল পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো 360 ডিগ্রির পথ অতিক্রম করে না, নর্থ পোল থেকে সাউথ পোল ওঠানামা করে না। সো এই জন্য এর ফ্রিকোয়েন্সি কত? 0। এখন 0 যদি মান বসায় দেন এফের জায়গায় 0, তাহলে কি হবে? যে কোনো ফাংশন কৃত ভ্যালুকে 0 দ্বারা ভাগ করা মানে কি ইনফিনিটি। হেন্স সুতরাং এ ক্যাপাসিটর অফার্স ইনফিনিটি অপোজিশন টু দ্য ফ্লো অফ ডিসি, অর্থাৎ ডিসি প্রবাহে অপোজ করে, বাধা প্রদান করে, অ্যান্ড হেন্স ব্লকস, সুতরাং ডিসিকে ব্লক করে। ইনফিনিটি মানে কি বুঝতে পারছেন? মানে ডিসিতে ক্যাপাসিটর ব্যবহার করলে সেখানে ইনফিনিটি মানের ওহম বাধা প্রদান করে। তো ইনফিনিটি মানের ওহম বাধা প্রদান করা মানে কি? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে ইনফিনিটি অসীম পরিমাণ বাধা মানে কি তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে? তো কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে সেটা ব্লক পথ। মানে আমি যদি একটা ডিসি লোডে ডিসিতে ক্যাপাসিটর ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে এটা হলো ব্যাটারি, এটা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মানটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে কি হবে? এখানে ফাঁকা, মানে একটা এই কানেক্টকৃত ওয়্যারটা কি হয়ে যাবে? ডিসকানেক্টের মতো আচরণ করবে। তো ডিসকানেক্ট হলে কি কারেন্ট ফ্লো হবে? তো কারেন্ট ফ্লো না হলে তাহলে কি হয়ে যাবে? এই ক্যাপাসিটর ব্যবহার করার কারণে ডিসি ব্লক করবে, মানে কি ডিসি প্রবাহ হবে না। দ্যাটস ক্লিয়ার? ওকে, যারা নোট করতে চাচ্ছেন উঠাই নেন।
Thank you so much. Till then, take care. Assalamu alaikum.